নদীর প্রবাহিত জল যেমন ফেরত আসে না, একবার বুড়ো হওয়ার পরে যেমন আমরা আবার যুবক হতে পারি না, ঠিক সেই রকমই হল সময়। এটি ক্ষণই থামে না, অনন্তকাল ধরে বয়ে চলে, আর একবার চলে গেলে আর কখনোই ফেরত আসে না। যেমন আমরা প্রবাহিত জলকে থামাতে পারি না, ঠিক সেই রকমই আমরা আমাদের জীবনকেও থামাতে পারি না। আমাদের জীবনের পার হয়ে যাওয়া প্রতিটি সময় কখনোই ফিরে আসে না। যে মানুষ সময়ের সঠিক ব্যবহার করেছে, আজ সে তার জীবনে সবকিছু অর্জন করেছে, এবং যে মানুষ বর্তমানে সময়ের ভুল ব্যবহার করছে, সে জীবনে কখনোই সফল হতে পারবে না। অনেকের মুখে এই কথা শোনা যায় যে এখন তো আমাদের পুরো জীবন পড়ে আছে, অনেক সময় আছে আমাদের কাছে, আমরা সব পরে করব। তবে বন্ধুরা, এটি নিয়তির বিধান যে সময় এবং জীবন কখনোই থামে না। কে জানে কাল কি হবে, আগামীকাল হয়তো আপনি বেঁচে নাও থাকতে পারেন। তখন আপনি কি করবেন? অনেকে আবার এটা বলে যে এখন আমার সময় খারাপ চলছে, আমার ভালো সময় আসলে আমি কাজ করব। কিন্তু তারা ভুল করে, সময় ভালো বা খারাপ হয় না, সময় শুধু বয়ে চলে। আমাদের অবশ্যই সময়ের সাথে সময় ব্যবহার করে তা ভালো করতে হবে, এবং আমরা যদি কঠিন পরিশ্রম না করি তবে সেটা আমাদের জন্য সব সময় খারাপ হবে। তাই এখন আমি আপনাকে বলবো যে সময়ের সঠিক ব্যবহার না করলে কি হতে পারে, এবং সময়ের সঠিক ব্যবহার করে আমরা কিভাবে জীবনে সফল হতে পারি। তবে বন্ধুরা, আজ যে আমি আপনাদের কাহিনীটি শোনাচ্ছি, কাহিনীটি মন দিয়ে অন্তত শেষ পর্যন্ত একবার অবশ্যই শুনবেন, তাহলেই আপনি সময়ের খেলা বুঝতে পারবেন। অনেকদিন আগে একটি নগরে একজন রাজা বাস করতেন। ওই রাজা খুব শক্তিশালী ছিলেন এবং তিনি যুদ্ধে খুব দক্ষ ছিলেন। তিনি কখনোই যুদ্ধে হারতে শেখেননি, প্রতিটা যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন। তার আশেপাশের নগরের সমস্ত রাজারা তার থেকে ভয় পেতেন এবং সবাই তাকে খুব শ্রদ্ধাও করতেন, কারণ তাদের মনে এই ভাবনা ছিল যে যদি রাজা কিছু খারাপ মনে করেন তবে তিনি আমাদের নগরটি ছিনে নেবেন। রাজা তার নিজের সমস্ত কাজগুলি সময়ের মধ্যে সম্পাদন করতেন। তার ঘুম থেকে ওঠা নিয়ে ঘুমোতে যাওয়ার সময় পর্যন্ত সময়সূচি ছিল। তিনি কখনোই কোনো কাজকে পরে করব বলে ফেলে রাখতেন না। তার সেবকদেরও এটি মনে রাখা আবশ্যক ছিল যে রাজার কাজ সঠিক সময়ে সম্পন্ন করতে হবে। ওই রাজার উপরে তার প্রজারাও খুব সন্তুষ্ট ছিলেন, কারণ প্রজাদের বিভিন্ন রকম সমস্যা রাজা সঠিক সময়ে সমাধান করে দিত। তিনি কখনোই আগামী কালের কথা ভেবে নিজের কাজকে ছেড়ে দিতেন না। তো এইভাবে রাজার প্রশাসন ভালোই চলছিল, কারণ রাজা তার সমস্ত দায়িত্ব সততার সাথে পালন করছিলেন। রাজার মধ্যে কোনো অলসতা ছিল না। তিনি কোনো সময়ের অপচয় করতেন না। তার সময়ের মূল্য স্পষ্ট ছিল, তাই তিনি সময়ে তার সমস্ত কাজ সঠিকভাবে শেষ করতেন। তার কাছে রাজার যা যা থাকে সেই সব কিছুই ছিল, যেমন ধন সম্পত্তি, সুখ, সব ধরনের সুবিধা। কিন্তু রাজার কোনো সন্তান ছিল না। রাজা সময়ে সময়ে এই বিষয়টি চিন্তা করে খুব দুঃখ পেতেন। রাজা নিজের সন্তান পেতে তিনি মন্দিরে যেতেন, ভগবানের কাছে প্রার্থনা করতেন, ঈশ্বরকে হাতজোড় করে বলতেন, হে ভগবান, আমাকে একটি সন্তান দাও, যাতে আমি তাকে আমার মতো করে গড়ে তুলতে পারি, যে আমার পর এই নগরকে রক্ষা করতে পারবে, রাজ্য শাসন করতে পারবে। ওকে আমি একজন বীর যোদ্ধা তৈরি করতে চাই। তো এইভাবে প্রতিদিন রাজা মন্দিরে যান এবং ঈশ্বরের কাছে তার সন্তানের জন্য প্রার্থনা করতে থাকেন। বলে না, সততার সাথে ঈশ্বরকে ডাকলে ঈশ্বর কোনো না কোনো উপায়ে সাহায্য অবশ্যই করবে। তো ভগবান রাজার কথা শুনেন। তারপর একদিন রাজাকে তার সেবিকা জানায় যে রানী গর্ভবতী। এই সংবাদ শুনে রাজার মন আনন্দে ভরে ওঠে। তিনি পুরো নগরে মিষ্টি বিতরণ করেন এবং সকল রাজাকে আমন্ত্রণ জানায়
তার সন্তান জন্মগ্রহণ করলে তার নামকরণের জন্য। কিছুদিন পর রাজার কোল আলো করে তার পুত্র এই জগতে ভূমিষ্ঠ হয়। পুত্র জন্মে গেলে রাজা তার নামকরণের অনুষ্ঠান আয়োজন করেন। তারপর সকল রাজার মতামত নিয়ে রাজার পুত্রের নাম রাখা হয় যুবরাজ। রাজা তার পুত্রকে অত্যন্ত স্নেহ করতেন। তিনি তাকে শিশু বয়স থেকেই যুদ্ধ কৌশল শেখানোর চেষ্টা করতেন। তবে যুদ্ধ কৌশল শেখার বদলে সেই সময় যুবরাজের খেলাধুলার দিকেই বেশি মন ছিল। সময়ের সাথে সাথে রাজার পুত্র বড় হতে লাগল। এখন আর রাজার কোনো চিন্তা ছিল না এই ভেবে যে এখন থেকে রাজার পুত্রই তার ব্যবসা সম্পাদন করবে, তার রাজ্য চালাবে। তবে রাজা যখনই তাকে যুদ্ধনীতি শিখানোর চেষ্টা করত, তখন যুবরাজ কোনো না কোনো বাহানা দিয়ে সেখান থেকে চলে যেত আর বলতো, এখন না, পরে শিখব। রাজা অনেক চেষ্টা করতেন। তিনি তার ছেলেকে বলতেন, হে পুত্র, তোমার এই যুদ্ধ কৌশল আগামীতে অনেক প্রয়োজনে আসবে। তবে রাজার কথায় যুবরাজ খুব একটা ধ্যান দিতেন না। সে মহলের সুখ সুবিধা ও আমোদ প্রমোদ নিয়ে থাকতে ভালোবাসত। যখন রাজা তাকে কিছু বলতেন, তখন সে সব কিছুকে আগামীকালের জন্য ছেড়ে দিত। যখন রাজা তাকে কোনো কাজ করার জন্য বলতেন, তখন সে বলতো, পিতা, আমি কাল করব। যখন রাজা তাকে যুদ্ধনীতি শেখার জন্য বলতো, তখন সে বলতো, পিতা, আমি কাল শিখব। এইভাবে কাল করতে করতে যুবরাজের বছরের পর বছর পেরিয়ে যায়, কিন্তু তার যুদ্ধনীতি আর শেখা হয় না, আর না তো যুবরাজ কোনো কাজ শেখে। কারোর জন্য সময় কখনোই থেমে থাকে না, সে অনবরত বয়ে চলে যায়। ঠিক আমাদের জীবনও সময়ের সাথে সাথে ধীরে ধীরে বয়ে চলে যায়। তো আর কিছু বছর কেটে যাওয়ার পর যুবরাজ তরুণ আর রাজা বুড়ো হয়ে যায়। আর ঠিক এই সময় প্রতিবেশী নগরের এক রাজা ওই রাজ্য আক্রমণ করে। এখন যুবরাজের সামনে সমস্যা এসে পড়ে। এবার সে প্রতিবেশী রাজ্যের সঙ্গে যুদ্ধ কিভাবে করবে, কারণ সে তো কখনো যুদ্ধনীতি শেখেনি। এবার যুবরাজের মনে চিন্তার উদয় হয়। এই পরিস্থিতিতে সে কি করবে? তারপর যুবরাজ তার পিতার কাছে যায়। তবে তার পিতাও এই পরিস্থিতিতে কি করতে পারে, তিনি তো বুড়ো হয়ে গেছেন। রাজার শরীরে আর আগের মতো অত শক্তি নেই যে সে যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করতে পারে। রাজা তার ছেলেকে বলেন, যদি তুমি ঠিক সময়ে যুদ্ধ কৌশল শিখে নিতে, তবে আজ আমাদের সামনে এই পরিস্থিতি আসতো না। কিন্তু এখন আর আমরা কিছুই করতে পারবো না, আমাদের তাদের সাথে যুদ্ধ করতেই হবে। তাছাড়া আমাদের কাছে আর কোনো পথ নেই। আর রাজা যুদ্ধ করার থেকে কখনোই পিছু হাঁটে না। কিন্তু যুবরাজের তো যুদ্ধের সম্বন্ধে জ্ঞান ছিল না। সে তলোয়ার চালাতে পারত না, এবং রাজা বৃদ্ধ হওয়ায় তার শরীরে ততটা শক্তি ছিল না যে তিনি ঠিকমতো যুদ্ধ করে জয়লাভ করতে পারে। এরপর কিছুক্ষণ যুদ্ধ করার পর রাজার যুদ্ধক্ষেত্রেই মৃত্যু হয় এবং যুবরাজও গুরুতর আহত হয়। এই সুযোগে প্রতিবেশী রাজ্যের রাজা তাদের নগর ও রাজ সিংহাসন ছিনে নেয় এবং যুবরাজ জঙ্গলে পালিয়ে যায়। তারপর যুবরাজের পিতার বলা কথাগুলি মনে পড়ে। তার পিতা তাকে বলেছিলেন, পুত্র, আগামীতে তোমার এই যুদ্ধনীতি অনেক কাজে আসবে, তুমি যুদ্ধের কৌশলগুলি শিখে নাও। পিতার এই কথাগুলো মনে করে যুবরাজ আফসোস করতে থাকে। কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে, এখন আর সেই কথাগুলি মনে করে কি লাভ? সেই পেরিয়ে যাওয়া সময় তো আর ফিরে আসবে না। যুদ্ধক্ষেত্রে আহত ও ক্লান্ত হওয়ায় যুবরাজের প্রচুর খিদে পেয়েছিল। তারপর সে জঙ্গলের এদিক ওদিক ঘুরে বন্য ফল খেয়ে নিজের কিছুটা ক্ষুধা মেটায় এবং তার রাজ পরিবারের গদিতে বসে আমোদ প্রমোদ ও সুস্বাদু খাবারের কথা মনে পড়ে। তারপর যুবরাজ মনে মনে বলতে থাকে, আমি কি ভুল করলাম? আমি যদি পিতার কথাগুলো মন দিয়ে শুনে তার দেখানো পথে চলতাম, কাল শিখব, পরে করব, এইসব না বলে যুদ্ধের কৌশলগুলি পাকাপাকিভাবে শিখে নিতাম,
তাহলে হয়তো আজ আমাকে সবকিছু হারাতে হতো না। তবে এখন তো অনেক দেরি হয়ে গেছে, এখন আমার সব শেষ হয়ে গেছে, এবার আমি কি করব? আর এই সব ভাবতে ভাবতে যুবরাজ জঙ্গলের ভেতরে জোরে জোরে কাঁদতে শুরু করে। ওই যুবরাজের কান্নার শব্দ শুনে জঙ্গলে থাকা একজন বৌদ্ধ ভিক্ষুক যুবরাজের কাছে আসে। এসে বিনয়ের সুরে তাকে জিজ্ঞেস করে, হে যুবক, তুমি এই জঙ্গলে বসে কাঁদছ কেন? তোমাকে তো দেখতে একজন রাজকুমারের মতো, তাহলে তুমি এই জঙ্গলে কেন? বৌদ্ধ সন্ন্যাসীর এই কথায় যুবরাজ বলে, আমি আগে রাজকুমার ছিলাম, কিন্তু এখন আর আমি কিছুই নই। আমার সবকিছু হারিয়ে গেছে। আমার কাছে এখন আর কিছুই অবশিষ্ট নেই। আমি আমার জীবনে অনেক সময় নষ্ট করে ফেলেছি, যার পরিণামে আমাকে আজ এত দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। এখন আমি কি করব, কোথায় যাব, কিছুই বুঝে উঠতে পারছি না। এরপর ওই বৌদ্ধ সন্ন্যাসী সেই যুবরাজকে জিজ্ঞেস করে, তোমার সাথে ঠিক কি ঘটেছে, আমাকে খুলে বলো। যুবরাজ চোখের জল মুছে এক এক করে বৌদ্ধ সন্ন্যাসীকে তার সাথে ঘটা সব ঘটনাগুলি খুলে বলে। সম্পূর্ণটা ভালোভাবে শোনার পর বৌদ্ধ সন্ন্যাসী বলে, তুমি চাইলে এখনো সবকিছু অর্জন করতে পারো, তুমি চাইলে তোমার ধন সম্পত্তি, রাজ সিংহাসন সবকিছু আবার ফিরে পেতে পারো। শুধু আমার বলা কিছু কথা তোমাকে মনে রাখতে হবে, এবং আমি তোমাকে যেই যেই কাজের কথা বলবো সেই সমস্ত কাজগুলি যদি তুমি মন দিয়ে নিষ্ঠার সাথে পালন করো, তাহলে তুমি অবশ্যই সবকিছু আবার ফিরে পাবে। এই শুনে যুবরাজ হাতজোড় করে বলে, হে মহাত্মা, দয়া করে আপনি আমাকে বলুন, আমি অবশ্যই তা পালন করব। বৌদ্ধ সন্ন্যাসী বলে, তুমি যে সময়টি নষ্ট করে ফেলেছ তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারি না, কিন্তু বর্তমানে যে সময়টা তোমার কাছে আছে সেটাকে তুমি উন্নত করতে পারো। তোমাকে প্রথমে সময়ের গুরুত্ব সম্পর্কে জানতে হবে। সময় কখনোই থামে না, সে নিরন্তর বয়ে চলে। সময় একটি অমূল্য বস্তু। সময়ের কোনো বাধ্যবাধকতা নেই, সময় কোনো কিছুর অধীনে থাকে না। যদি আজকে আমরা সময় নষ্ট করি, তবে কালকে সময় আমাদেরকে নষ্ট করবে। তাই তোমাকে সময়ের সঠিক ব্যবহার জানতে হবে। সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আমাদের প্রথমে দৈনন্দিন জীবনের একটি সময়সূচি তৈরি করতে হবে। আমরা কখন ঘুম থেকে উঠছি, কখন ভোজন গ্রহণ করছি, কখন ঘুমাতে যাচ্ছি, কোন সময় কোন কাজ করছি, এই সব জিনিসের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা উচিত, যাতে আমরা আমাদের কাজ ঠিক সময়ে সম্পন্ন করতে পারি। তবে আমরা যা করি তা নির্ধারণ করি না। আমরা যখন চাই তখন ঘুমাই, আমরা যখন চাই তখন উঠি, এবং কখনো তো আমরা এত বেশি ঘুমাই যে আমাদের অর্ধেকের বেশি সময় ঘুমোতেই চলে যায়, এবং তারপর আমরা আর কিছুই করতে পারি না। সুতরাং আমাদের সমস্ত কাজের জন্য একটি সময়সূচি তৈরি করা এবং প্রতিটি কাজ সময় সম্পন্ন করা অতি আবশ্যক, যাতে তোমার কাজ সঠিক সময়ে শেষ হয়। যখন আমাদের কাজ ঠিক সময়ে সম্পন্ন হয় না, তখন আমাদের এই অভিযোগ হয় যে আমরা এখন এই কাজ কিভাবে সম্পন্ন করব, আমার কাছে এখন আর সময় নেই। তাই আমাদের কর্ম ও নির্দিষ্ট লক্ষ্য যাতে সঠিক সময়ে পূরণ হয়, তার জন্য আমাদের একটি নির্দিষ্ট সময়সূচির তালিকা নির্ধারণ করা উচিত। আর আমাদের কাজের প্রতি আমাদের উৎসাহ থাকা উচিত, তাহলে আমরা কখনোই সময় অপচয় করব না। আর কাজে উৎসাহ থাকলে আমরা আমাদের বেশি সময় নিজেদের কর্ম ও লক্ষ্য পূরণের দিকে ব্যয় করব। এর ফলে আমাদের কাজও সঠিক সময়ে সম্পূর্ণ হয়ে যাবে। তবে আমাদের কখনোই নিজের কাজের প্রতি উৎসাহ হারানো উচিত নয়। যদি কর্মের প্রতি মনোযোগ ও উৎসাহ হারিয়ে ফেলি, তাহলে কিন্তু আমরা আবার দুর্বল হয়ে পড়ব। তাই নিজের লক্ষ্যের প্রতি দৃঢ় থেকে মনোযোগ ও উৎসাহের সাথে আমাদের কাজ করে যাওয়া উচিত। আমাদের কখনোই কোনো কাজ কালকের জন্য ফেলে রাখা উচিত নয়। যারা নিজেদের কাজ কাল করব
পরে করব এই সব বলে এড়িয়ে যায়, তারা জীবনে কখনোই সফল হতে পারে না। কারণ আমাদের জীবনে কাল কখনোই আসে না। আমাদের করণীয় কাজ যথাসময়েই সম্পন্ন করা উচিত। কখনো কখনো আবার আমরা একাধিক কাজ করব বলে স্থির করে ফেলি। তারপর কোনটা আগে করব এটির গোলমেলে কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন করতে পারি না। তাই এই রকম পরিস্থিতি আসলে একটি কাগজের মধ্যে আমাদের লিখে নেওয়া উচিত, কোন দিন কতটা সময় ধরে এই কাজটি আমি সম্পন্ন করব। এইভাবে 1 2 3 করে একটি সারণী তৈরি করে আমাদের শোবার ঘরের দেওয়ালে সেই কাগজটি আঠা দিয়ে লাগিয়ে দেওয়া উচিত এবং প্রতিদিন সেটি দেখে সময় অনুযায়ী সেই কাজটি আমরা সম্পাদন করতে পারি। আবার অধিকাংশ লোকেরা নিজেদের কাজ আগামীকালের জন্য ছেড়ে দেয়। তারপর আগামীকালে অন্য একটি কাজ এসে পড়ায় প্রথমের কাজটি সম্পূর্ণ করতে পারে না, আর আগের দিনের কাজটি সম্পন্ন না হওয়ার চিন্তায় তার দ্বিতীয় দিনের কাজটিও ঠিকমতো সম্পূর্ণ হয় না। তাই যখনের কাজ তখনই করে ফেলা ভালো। আমাদের সব সময় তাদের সঙ্গে থাকা উচিত যারা সময়ের সঠিক ব্যবহার করেন। তারা আমাদের কাজে অনেক সহায়তা করবেন এবং আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করবেন। যখন আমরা ভুল কিছু কাজ করব তখন তারা আমাদের বাধা দেবেন। বেশিরভাগ সময় আমরা যার সঙ্গে থাকি তার মতোই হয়ে যাই। যদি তারা সময়ের সঠিক ব্যবহার করে থাকে তবে আমরাও সময়ের সঠিক ব্যবহার করি, আর যদি তারা সময় নষ্ট করে তাহলে আমরাও তাদের মতো সময় নষ্ট করি। আমাদের সঙ্গী এমন হওয়া উচিত যারা টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা খুব ভালোভাবে বোঝেন এবং কোনোভাবেই এক মুহূর্ত সময় নষ্ট করেন না। যখন আমাদের কাছে সময় বেঁচে যায় তখন আমাদের তা অন্য কাজে ব্যয় করা উচিত। যেমন আমরা সেই সময়ে নতুন কিছু শিখতে পারি, ধ্যান করতে পারি, যা আমাদের শরীর তরতাজা রাখে এবং আমাদের কাজের উৎসাহ বাড়ায়। আর এতে আমাদের সময়ও নষ্ট হয় না। কিছু মানুষ অনেক সময়ে অর্থকে বেশি গুরুত্ব দেয়, তবে এই পৃথিবীতে অর্থের থেকেও মূল্যবান হল সময়। অর্থ আমাদের সাময়িক সময়ের জন্য ধন ও সুখ দেয়, তবে যে ব্যক্তি সময়ের সাথে চলে তার কখনোই কঠিন অবস্থার সম্মুখীন হতে হয় না। কিছু মানুষ তাদের জীবনের সঠিক অর্থ বোঝার চেষ্টা করে না এবং নিজের মূল্যবান সময় বন্ধুদের সাথে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, গল্প করা ইত্যাদি করে কাটিয়ে দেয়। এইভাবে তারা তাদের জীবনের বছরের পর বছর সময় নষ্ট করে। তারপর জীবনের একটা সময় পর এসে অনুভব হয় যে আমি এই সব কি ভুল করেছি। আমাদের কাছে সবার জন্য সীমিত সময় আছে। ঈশ্বর প্রত্যেককে দিনে 24 ঘন্টা সময় দিয়েছেন। তাহলে কেন এই 24 ঘন্টায় কেউ সফল হয় আবার কেউ অসফলই থেকে যায়? সফল লোকেরা কোনো আলাদা কাজ করে না, তারা সেই কাজটিকে আলাদা উপায়ে করে। সফল ব্যক্তিরা প্রতিটি মুহূর্তে তাদের সময়কে গুরুত্বপূর্ণ কাজে লাগায়, যা তাদেরকে সফল করে তোলে। আর অসফল লোকরা সময়ের অপব্যবহার করতে থাকে, যেমন সকালে দেরিতে ওঠা, অযথায় এদিক সেদিক ঘুরে বেড়ানো, মিষ্টি কিছু খাওয়ারের স্বাদ গ্রহণে ফালতুতে অর্থ ব্যয় করা। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ, যেগুলি চলে গেলে আর কখনোই ফিরে আসবে না। তারপর বৌদ্ধ সন্ন্যাসী যুবরাজকে বলেন, রাজকুমার, আমার একটা কথা সবসময় মনে রাখবে, সময় হল একটি অমূল্য ধন। সময়ের গুরুত্বই আমাদের জীবনে সফলতা আনে। যখন সময় চলে যায় তখন সে আর ফিরে আসে না। পৃথিবীতে সময়ের চেয়ে অন্য কিছু মূল্যবান নয়। ধন সম্পত্তি, সুখ, টাকা পয়সা, ঐশ্বর্য এগুলি খুবই ক্ষণস্থায়ী। যখন তোমার সময় তোমার সাথে থাকবে না তখন তোমার টাকা এবং শক্তিও তোমার কোনো কাজে আসবে না। আমরা ধন সম্পত্তি হারালে তা আবার ফিরে পেতে পারি, ভুলে যাওয়া কোনো শিক্ষা আবার অর্জন করতে পারি, আমাদের খারাপ স্বাস্থ্যকে চিকিৎসার মাধ্যমে আবার ঠিক করতে পারি, কিন্তু যদি আমরা সময় নষ্ট করি তবে সেই সময়কে কোনোভাবেই আমরা পুনরায় অর্জন করতে পারি না।
এর জন্য সদা সময়কে আমাদের ঠিকমতো ব্যবহার করা উচিত। এরপর সেই বৌদ্ধ ভিক্ষুর বক্তব্য শুনে যুবরাজ ভালোভাবে বুঝে যায় যে সময় অপচয় করাটা কতটা ক্ষতিকারক। কিছুক্ষণ চুপ থেকে যুবরাজ বলেন, হে মহাত্মা, আমি কখনোই আর আমার সময়ের অপচয় করব না। আমি সব সময়ের ঠিকমতো ব্যবহার করব। এখন আমি সময়ের খেলাটি বুঝে গেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুদেব, আমাকে সময় সম্পর্কে বোঝানোর জন্য। তারপর যুবরাজ ও বৌদ্ধ ভিক্ষুক উভয়ই তাদের কাজের জন্য বেরিয়ে পড়েন। এর কিছুদিন পর যুবরাজ বেশ কঠোর পরিশ্রম করে নিজের সময়কে কাজে লাগিয়ে যুদ্ধনীতির কৌশল শেখে। তারপর একদিন ওই রাজার সাথে যুদ্ধ করে তাকে যুদ্ধে পরাস্ত করে আর সত্যিকারের রাজকুমার হয়। তো বন্ধুরা, আপনিও যদি সময়ের মূল্যকে বুঝতে শেখেন, তাহলে আপনি জীবনে যা চাইবেন তাই অর্জন করতে পারবেন। আর এরপর থেকে হয়তো আপনি নিজের মূল্যবান সময়কে নষ্ট করবেন না। ভিডিওটি দেখে আপনি কি বুঝলেন, কি জানলেন, তা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনার মন মতো হয়ে থাকে, তাহলে একটি লাইক ও একজনের সাথে শেয়ার অবশ্যই করে দেবেন। আর যদি আপনি আমাদের সাফল্যের যাত্রা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।